হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই তোমরা ভালো আছো। এবং এই মাঘ মাস প্রায় শেষ দিকে, শীত যাই যাই করছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি আসার কথা এবং আমাদের সরকারের একটি ভালো পদক্ষেপ। টিকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। যে বা যারা সরকারি ক্রাইটেরিয়া বা নিয়ম অনুযায়ী যারা যোগ্য, তারা অবশ্যই রেজিস্ট্রেশন করার জন্য বা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমরা উদ্বুদ্ধ করবে, যে যাতে করে সঠিক সময়ে এই টিকা আমরা গ্রহণ করতে পারি এবং এই করোনার সাথে যে আমরা যুদ্ধ করে যাচ্ছি প্রতিনিয়ত, সেই যুদ্ধে যাতে আমরা জয়লাভ করি এবং আমরা সবাই যাতে সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো যাই হোক, আশা করি যে তোমাদের এই যে অনলাইন ক্লাসগুলো সেই লেকচারগুলো তোমরা দেখছো এবং তোমাদের কাজে লাগছে। তো দেখো, আমি সর্বশেষ যে লেকচারটা তোমাদের দিয়েছিলাম বিগত সপ্তাহে, সেখানে দেখো যে এখানে আমরা এই পর্যন্ত আমরা একটা ছক তৈরি করেছিলাম যে ক্যাশ কন্ট্রোলের ওখানে ব্যাংক সমন্বয় বিবরণী যেটা আমরা শিখাচ্ছিলাম, এখানে আসলে আমি বাংলা লিখে ফেলছিলাম। এটা বিগত লেকচার বলেছি যে এখানে তোমরা ইন্টারমিডিয়েটে আমরা বাংলায় আমরা প্র্যাকটিস করি, এই ডিগ্রি এবং অনার্স লেভেলে সেগুলা কিন্তু অবশ্যই আমরা ইংরেজিতে কিন্তু শিখব এবং ইংরেজিতে আমরা প্রয়োগ করব। তো দেখো, আমি একটি পদ্ধতি বলি যে এখানে দেখো, আমরা প্রথমে বলেছিলাম যে একটা ছক আমরা আঁকবো। এটা সাধারণত অঙ্কের ভলিউমের উপর নির্ভর করবে, অর্থাৎ ট্রানজ্যাকশনের যে সমস্ত ভলিউমগুলো আছে সেই ভলিউম যদি বেশি হয়, তোমাদের পৃষ্ঠাটা যখন নিবা পরীক্ষার খাতাতে, তখন পুরা পেজটাকে ধরো ঘোরায় নিতে পারো, যে ভার্টিক্যালি নিতে পারো, অর্থাৎ 2 পৃষ্ঠা ব্যাপী তুমি অঙ্কটা করতে পারো। আর যদি অঙ্ক ছোট হয় তাহলে 1 পৃষ্ঠাতেই তুমি উলম্বভাবে বা ভার্টিক্যালি তুমি করতে পারো। তো এটা তুমি খেয়াল রাখবে অবশ্যই যে তোমার ওই অঙ্কটি করতে কতটুকু স্পেসের দরকার সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে এবং খেয়াল করেই কিন্তু অঙ্কটি শুরু করবে। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা সকল ক্ষেত্রেই কিন্তু লেখাপড়ার ব্যাপারে সকল ক্ষেত্রেই এটি গ্রহণযোগ্য। তাই চেষ্টাটি বাড়িয়ে দিবে যাতে আমরা অধিক চর্চার মধ্যে দিয়ে এই আমাদের যে লক্ষ্য অর্জন বা রেজাল্ট কিংবা জ্ঞান অর্জন, সেটি যাতে আমাদের সফলতা অর্জন করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে আমরা কেন পড়ছি, পড়া কেন উচিত, আমাদের রেজাল্ট কী কাজে লাগবে, রেজাল্ট কেমন হলে ভালো, অথবা আমার ক্যারিয়ার কোন দিকে যাবে। আমি কিন্তু আসলে অনেক সময় তোমাদেরকে বলি, মোটিভেশন করি বিভিন্ন সময়ে লেখাপড়া, ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে। আসলে অনলাইনে ক্লাসগুলোতে তোমাদের সাথে খুবই কি বলে, আমি আসলে বিশেষ করে ক্যারিয়ার নিয়ে খুব একটা কথাই বলিনি, যে শুধুমাত্র লেখাপড়া নিয়েই যে 20 মিনিট বা 18-19 মিনিট বা 15 মিনিটের পরবর্তী বা কখনো কখনো 27 মিনিট পর্যন্ত বা 30 মিনিট পর্যন্ত ক্লাসগুলো ভিডিও আপলোড হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ওই অঙ্কই তোমাদের সাথে আলোচনা করে গেছি। তো সবসময় খেয়াল রাখবে যে আমাদের দেশে সরকারের কিন্তু কতগুলো লক্ষ্য রয়েছে, যে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, শিক্ষা উদ্দেশ্য কী, এবং রিসোর্স ডেভেলপমেন্ট করা। গভর্নমেন্টের কিন্তু একটি বিশাল লক্ষ্য কিন্তু যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা, যেখানে আমরা এই যে 2040 যে লক্ষ্যমাত্রা যেটি ধরেছে সরকার, উন্নয়নের যে রাস্তায় আমরা নেমেছি সেই গতিতে যাতে আমরা চলতে পারি বিশ্বের সাথে, সেই কারণে কিন্তু রিসোর্স ডেভেলপমেন্ট করা বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা কিন্তু খুব বেশি জরুরি। কারণ পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদের জনসংখ্যা অনেক কম, আর আমাদের এখন জনসংখ্যা কিন্তু অনেক বেশি। যদিও এই মুহূর্তে সরকার কিন্তু কখনোই, আগে ধরো 90-এর দশকে বা 80 থেকে 90-এর দশকে যখন ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপক কিন্তু প্রচার হতো, তখন আমরা টিভিতেও দেখতাম যে ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, অথবা ফ্যামিলি প্ল্যানিংয়ে ওখানে বলা থাকতো যে একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। এরকম অনেক কথাবার্তা কিন্তু প্রচার পেত বা বিলবোর্ডগুলো আমরা দেখেছি সেই ছোটোবেলায়। ধরো যে আমি সেই সময় কথা বলছি, আমরা যখন স্কুলে পড়তাম তখন ঢাকা শহরে বিভিন্ন বিলবোর্ডে বা ঢাকা থেকে বের হওয়ার সময় যে
মুখগুলো ছিল, সেখানে কিন্তু এই ধরনের সরকারি প্রচারণা কিন্তু থাকতো। কিন্তু আজকে দেখো সরকার কিন্তু একবারের জন্য কিন্তু বলছে না, কিংবা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম রয়েছে, গভর্নমেন্টের নির্দিষ্ট বিভাগও রয়েছে এই ক্ষেত্রে, যে যাতে জনসংখ্যা বিস্ফোরণ যাতে আর না হয়। কিন্তু সরকার কিন্তু এই মুহূর্তে তার জনগণ নিয়ে উদ্বিগ্ন নয়। সরকার রিসোর্স ডেভেলপমেন্ট করা নিয়ে কিন্তু এখন উদ্বিগ্ন, এবং তার প্ল্যান কিন্তু সে ওই 2040 বা 41 সাল ধরেই কিন্তু সে প্ল্যানটা কিন্তু তৈরি করছে, যে রিসোর্স কীভাবে, মানুষকে কীভাবে সম্পদে রূপান্তর করা যায়। কারণ আমরা কিন্তু এই দেশের একটি বিরাট সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমাদের দেশ থেকে কিন্তু রপ্তানি হয়, জনশক্তি রপ্তানি যেটা বলে। তো সেই জনশক্তি রপ্তানি কিন্তু এখন সরকারের একটি বিশাল লক্ষ্য, যে স্কিল লেবার এবং আমরা যেটাকে বলি শিক্ষিত জনগণ রপ্তানির মধ্যে দিয়ে সরকার আরও বেশি কিন্তু তার রিজার্ভ, বৈদেশিক মুদ্রা অর্জন, এগুলা কিন্তু বাড়ানোর একটি মানে মাস্টার প্ল্যান কিন্তু তৈরি করেছে। যে এই কারণে প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে পলিটেকনিক বা কারিগরি শিক্ষার উপরে কিন্তু সরকার জোর দিতে যাচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে তোমরা শব্দ শুনেছ যে সরকার চাচ্ছে যে শুধুমাত্র সরকারি কলেজগুলো ছাড়া আর কোথাও সে অনার্সের অনুমতি দিবে না। বেসরকারি কলেজগুলোতে কিন্তু অনার্স বন্ধ হয়ে যেতে পারে, সরকার একটা পলিসি মেক করতে যাচ্ছে। তো এটি আসার কথা আসলে, যে অনেক বেশি ওই মানে কি বলে শিক্ষিত বেকার তৈরি না করে এই যুবক সমাজকে যদি আমরা, অর্থাৎ এই কারিগরি জ্ঞানে যদি আমরা দক্ষ করতে পারি, তাহলে এই জনশক্তি রপ্তানির মাধ্যমে কিন্তু আমাদের হিউজ কিন্তু রিজার্ভ হবে, হিউজ কিন্তু বৈদেশিক মুদ্রা আসবে, যেগুলো আমরা আমাদের দেশের উন্নয়নে কিন্তু সরকার ব্যবহার করতে পারবে। তো আমি আসলে এই কথাটা কেন বলছি তোমাদেরকে, এই কারণে বলছি যে দেখো জেনারেল ডিগ্রির চেয়ে অনেক বেশি কিন্তু গুরুত্ব কিন্তু কারিগরি শিক্ষার। তো কারিগরি শিক্ষা যদি তুমি গ্রহণ করো, তুমি কিন্তু কখনো বেকার থাকবে না। যেমন কারিগরির নিচেটা আসলে ভোকেশনাল, যে ভোকেশনাল পর্যায়ে লেখাপড়া করে সে কিন্তু তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে। তারপরে কারিগরিতে যদি পলিটেকনিক বা টেকনিক্যাল আমরা যেটা বলি, যে সেই সমস্ত জায়গায় যদি ঢুকেই করতে পারে। এরপর ইঞ্জিনিয়ারিং আছে, তো মেধা অনুযায়ী সে হয়তো বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং বা যে সমস্ত আছে আর উপর দিকে সে চলে যেতে পারবে, বা মেধা এবং যোগ্যতা থাকলে সে তার এই লাইনেই কিন্তু সে পিএইচডি অর্জন করতে পারবে। তো সেটি হচ্ছে আসার কথা, যে আমার মনে হয় যে এই পাস কোর্সের পড়ার চেয়ে এই ডিপ্লোমা করা বা কারিগরি শিক্ষায় দক্ষ হওয়া কিন্তু অনেক বেশি, আমার মনে হয় যে ক্যারিয়ারের জন্য মানে তোমার এবং দেশের জন্য সুসংবাদ বয়ে আনবে। তো যাই হোক, পাশাপাশি যদি তোমরা মনে করো যে এই কোনো একটি কারিগরি শিক্ষায় তুমি শিক্ষিত হবে, আমার মনে হয় সেই ক্ষেত্রে তুমি তোমার মূল্য পাবে এবং দাম পাবে। এবং দেখো যে প্রায় বাংলাদেশে প্রায় 1 কোটি জনগণ, নারী এবং পুরুষ, যারা বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি হয়েছে, এবং এই রপ্তানির মাধ্যমে কিন্তু দেখো যে প্রচুর টাকা পয়সা আসছে এই দেশে। আবার দেখো কিছু শিক্ষার্থী আছে যারা লেখাপড়া করতে চলে গেছে, তারা নিজেরাই কিন্তু উপার্জন করে, তারা নিজেরাই লেখাপড়া করে, এবং শেষ পর্যন্ত তারা বিভিন্ন দেশে কিন্তু সেটা মাইগ্রেট হয়ে গেছে। এটিও একটি আশার কথা, যে বাঙালি জনগণ বা বাংলাদেশি জনগণ তারা বিভিন্ন দেশে কিন্তু এখন পাওয়া যায়। তুমি ফিজিতে গেলেও পাবে, তুমি নিউজিল্যান্ডে গেলে পাবে, তুমি ওই বেলটা রয়েছে অস্ট্রেলিয়া যদি যাও সেখানেও পাবে, তুমি মালয়েশিয়া গেলে কিন্তু বাঙালি পাবে, যে যারা লেখাপড়া করেছে, যারা তাদের মাইগ্রেট হয়ে গিয়েছে অথবা ওখানে সেকেন্ড হোম। তুমি যদি পর্যায়ক্রমে যদি বলতে থাকি বাঙালি জনগণ পাবে না, দেখো যে আমাদের পাশের দেশ যদি আমরা খুব একটা পছন্দ করি না, আমরা তাদের প্রতি আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, যে আমরা খুব ভালো একটা প্রতিবেশী পাইনি, খুব কাছাকাছি আর কি, মিয়ানমার, যারা আমাদের প্রায় 10 লক্ষ লোক বা প্লাস, লাস্ট টাইম 17 সাল থেকে 2019 পর্যন্ত প্রায় 10 লক্ষ প্লাস লোক কিন্তু আমাদের এই দেশে চলে এসেছে, আর পুরাতন তো কিছু আছেই। তো সব মিলে প্রায় 11-12 লক্ষ লোক সরকার ভালো হিসাব দিতে পারবে, বা অন্য যে সমস্ত দাতা সংস্থারা যারা রয়েছে, যারা হিসাব করে, ইউএনএইচসিআর, তারাও জানেন যে কী পরিমাণ লোড এই সরকার কিন্তু নিয়েছে বা এই দেশ নিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে একটু মোটিভেট করলাম যে তোমরা যদি মনে করো যে এই আমাদের দেশে চাকরি না খুঁজে যদি নিজেই উদ্যোক্তা হতে পারো, সেটাও একটা ভালো গুণ। অথবা তোমার যে কারিগরির কথা বললাম, যে সেই সমস্ত কারিগরি দক্ষতা নিয়েও কিন্তু তুমি তোমার স্বতন্ত্র মানে নিজের, আমরা যেটাকে বলি যে স্ব-উদ্যোগী হওয়া বা সেলফ ডিপেন্ডেন্ট জব কিন্তু আমরা সৃষ্টি করতে পারি। এগুলো অনেকগুলো কথা তোমাদের আজকে একটু শেয়ার করলাম আর কি। তো তোমরা আশা করি আমার কথাগুলো বুঝবে, যে কারণ আমার অনেক শিক্ষার্থী রয়েছে যে যারা বিভিন্ন সময় ডিপ্লোমা বা কারিগরি জ্ঞান নিয়ে এই হিসাব বিজ্ঞান অনার্স করার পরেও, যেমন কৃষিতে আমার এক শিক্ষার্থী রয়েছে, যে
উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে জয়েন করেছিল। তো তখন মহেশখালীতে তার পোস্টিং ছিল। তো যাই হোক, মহেশখালীতে ওর কাছে যাওয়া হয়েছে আমার। তো আমি ওরে জিজ্ঞেস করি, কী ব্যাপার, তুমি তো নরসিংদী সরকারি কলেজ থেকে তুমি অনার্স এবং মাস্টার্স করছো হিসাব বিজ্ঞানে, তাহলে তুমি কিভাবে এই এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি কীভাবে পেলা? বলো। তখন আমাকে ও জানালো, স্যার আমি কিন্তু অনার্সের পাশাপাশি এই কৃষির উপরে ডিপ্লোমা করেছিলাম, যে কারণে যখন আবেদন চাইলো তখন ওই আবেদন জমা দিয়েছিলাম এবং পরীক্ষা দিয়েছিলাম, এবং সেই পরীক্ষার মাধ্যমে যথাযথভাবে আমার নিয়োগ হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে দেখো, আমরা সবসময় চাকরির পিছনে দৌড়াই এবং দৌড়াতে গিয়ে আমরা অনেক সময় মনে করি যে রেসে হেরে যেতে পারি। এই কারণে আমরা কি করি, অনেক সময় অযাচিতভাবে আমরা ঘুষ দিই আমরা। তো এটা যদি তুমি না দাও, তোমার কাছে কিন্তু কেউ ঘুষ চাইতে আসবে না। এই দেশে আমি প্রায় একটা কথা বলে থাকি যে যে পরিমাণ মানুষ ঘুষ খায়, এটা যদি আমরা যদি একটু মানে বিবেচনার সাথে যদি চিন্তা করি, তাহলে ঘুষ দেওয়ার লোকের সংখ্যা কিন্তু আমাদের দেশে বেশি, ঘুষ খাওয়ার লোকের সংখ্যা কম। কারণ একটা চাকরির পেছনে 10 জনই ঘুষ দিবে। কাকে দিবে তুমি কিন্তু খুঁজতে থাকো যে কাকে দিলে পরে আমার চাকরিটা হবে, তাহলে তুমি খুঁজে পাচ্ছ না। কিন্তু এই যে খুঁজে পাচ্ছ না, কিন্তু তুমি দিতে যাচ্ছ, তোমার মতন আরও দিতে যাচ্ছে, তারা সবাই কিন্তু চ্যানেল খুঁজতেছে যে কারে দিলে আমার চাকরিটা হবে। তো এই জন্য বলি যে ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা তুমি বাদ দাও, তুমি যথাযথভাবে প্রিপারেশন নাও। রাষ্ট্র এবং সরকার কিন্তু জনগণের প্রতি সবসময় কিন্তু সজাগ, সে চায় তার জনগণ ভালো থাকুক। আর এই কারণে দেখো, যদি ভালোই যদি না রাখতে চাইতো, কালকেও আমি কাকে জানি বলতেছিলাম যে দেখেন এই যে সরকার, তার সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বা আরও যে সমস্ত সমাজকর্মের উপরে বা সমাজ কল্যাণের উপরে যে সমস্ত ভাতাগুলো দিচ্ছে, সেগুলো প্রত্যন্ত উপজেলা, প্রত্যন্ত গ্রামে কিন্তু এই টাকাগুলো কিন্তু একদম হতদরিদ্র বা আমরা যারা বলি যে দিন আনি দিন খায়, যাদের এই সমস্ত যে বয়স্ক ভাতার কথা বললাম, বা দরিদ্র ভাতা, বা এরকম আরও যদি কোনো ভাতা থাকে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তো এই টাকাগুলো কিন্তু প্রত্যন্ত গ্রামে যাচ্ছে এবং তাদের জীবন মানের কিন্তু কিছু পরিবর্তন আসছে। এছাড়াও দেখো যে প্রাইমারি স্কুলে তোমার বৃত্তি দিচ্ছে, এই টাকাগুলো তো আমরা কি বলি, এটা উপবৃত্তি। তো এই টাকাগুলো কিন্তু প্রত্যন্ত এলাকায় যাচ্ছে, যে কারণে দেখো যে তুমি যদি একটু চিন্তা করো তাহলে দেখতে পাবে যে এই টাকাগুলো তো আসলে কে কোথায় কীভাবে ব্যয় করতেছে। আগে তো এই টাকাগুলো যদি তাদের হাতে না থাকতো, তারা ব্যয় করতে পারতো না। তাদের জীবনযাত্রা এই ধরো 500 টাকাই পেলো, এখন কিন্তু 500 টাকা কিন্তু সে বেশি ব্যয় করবে তার জীবিকার পেছনে। যখন এইভাবে হাত বদল হতে থাকবে, টাকাটা কিন্তু অনেক বেশি গুণ ইকোনমিতে অবদান রাখবে। তোমাকে যদি মানে কি বলে 10 টাকা দেওয়া হয়, তাহলে ইকোনমিতে সেটা অবদান রাখে 100 টাকা, অর্থাৎ 10 টাইমস। তাহলে 500 টাকা দিলে প্রায় 5,000 টাকা এনরোলমেন্ট হবে ওই ছোট্ট একটা গ্রামে, শুধুমাত্র 500 টাকা যদি দেওয়া হয়। তো এইভাবে গভর্নমেন্ট যে হাজার হাজার কোটি টাকা যে দিচ্ছে, এই যে উন্নয়নের যাত্রায় কিন্তু সবাই কিন্তু আমরা শরিক। সরকার এই জন্য কিন্তু প্রত্যন্ত এলাকায় টাকা পয়সা গিয়ে পৌঁছচ্ছে। আজকে মঙ্গার কথা শুনি না, এগুলো সবগুলো কিন্তু আসলে সরকারের পলিসির কিন্তু একটি বিষয়। আমরা সবসময় সরকারের বিসর্দার যাতে আমরা না করি, যে সরকারই থাকুক আমরা অনুগত থাকি, দেশকে শান্তিপ্রিয়ভাবে আমরা রাখি, এটাই আমাদের কিন্তু লক্ষ্য, এবং লেখাপড়াকে বজায় রাখা কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব। তো যাই হোক, আমরা নিরপেক্ষভাবে বিচার করব যে আমরা কোথায় যাব, আমাদের ক্যারিয়ার কেমন হবে, আমাদের লেখাপড়া কেমন হবে, আমাদের আগামী দিনগুলো কেমন যাবে, এই প্রস্তুতি কিন্তু তোমাকে নিতে হবে। তো একটা সময় বলা হতো কি, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। আসলে এখন তার যুদ্ধ হয় না। তো তুমি তোমার জীবন যুদ্ধে কিন্তু তোমাকে নামতে হবে। এই যে ক্যারিয়ারের কথা আমরা যে পড়া এসে ফিরে, এই পড়াটাও কিন্তু জীবন যুদ্ধের একটি অংশ। তো সেটা প্রস্তুতি। তো তোমার হাতিয়ার হচ্ছে তোমার জ্ঞান। তো আসি, আমরা বলছিলাম যে এরকম যখন ট্রেডিশনালি বা একপাক্ষিক ব্যাংক সমন্বয় বিবরণী করব, তখন এরকম একটা ঘর আঁকবো। এবং সেই ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের 2টা বই থাকবে, 2টা বইয়ের যে কোনো একটি বইয়ের ব্যালেন্স কোশ্চেনে দেওয়া থাকবে, যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, আমি একটু ধরে নিয়েছিলাম। সবসময় যে ব্যালেন্সটা থাকবে, একটি ব্যালেন্স থাকবে অ্যাজ পার ক্যাশবুক, অ্যাজ পার পাসবুক। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই পাসবুকের 3টা নাম আছে, যে পাসবুক, ব্যাংক বুক এবং ব্যাংক স্টেটমেন্ট। যাই থাকুক, সেই ব্যালেন্সটা তুমি বুঝো না বুঝো, এখানে তুমি কিন্তু লিখে ফেলবে। লেখার পরে তুমি যেটা করবে, আমি সবসময় তোমাদের বলেছিলাম অপোজিট বুক বা সেম বুক ধরেও কিন্তু আমরা অঙ্কগুলো শিখতে পারি। তো সেইটা খুব বেশি জরুরি না, আমি আমার মতন করে শিখাই। তুমি যদি শিখতে চাও, সেক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি যে তোমরা নিজেকে চিন্তা করো। আমি একটু পজিশনের কথা বলি, যে তুমি সবসময় নিজেকে ব্যাংকার ভাববা না,
যে তুমি ব্যাংকে চাকরি করো এমন না, তুমি কিন্তু কারবারের অ্যাকাউন্টেন্ট। তো তুমি সবসময় যদি কারবারের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করো যে তোমার কাছে কি থাকে, তোমার কাছে থাকে হচ্ছে একটি ক্যাশবুক। তো তুমি নিজেকে সবসময় ভাবো যে তুমি প্রতিষ্ঠানের তুমি অ্যাকাউন্টেন্ট, তোমার পজিশনটা ঠিক করে দিলাম যে তুমি অ্যাকাউন্টেন্ট। এইবার যত লেনদেন দেওয়া থাকবে সবগুলাকেই তুমি ভাববা যে আমি বা আমরা যদি প্রতিষ্ঠানের পক্ষে যদি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যে ব্যাংকে বা সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা তোমার ডাচ বাংলা ব্যাংকেই থাক না কেন বা উত্তরা ব্যাংক, কৃষি ব্যাংক, যেখানেই থাক না কেন টাকা, অর্থাৎ যে অ্যাকাউন্টটা ওখানে রয়েছে, সেই অ্যাকাউন্টে এই যে লেনদেনগুলো যেগুলো দেওয়া আছে সেই লেনদেনগুলোর প্রভাবগুলো কীভাবে পড়ছে এটা তোমাকে চিন্তা করতে হবে। তাহলে তুমি খুব সহজে কিন্তু অঙ্কটা পারবে। প্রথমে হচ্ছে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেন কিন্তু অবশ্যই বুঝতে হবে। কোশ্চেন বুঝতে না পারলে আমি আসলে সেই ক্ষেত্রে তোমাকে কি বলবো, ভাষাই পাচ্ছি না। যাই হোক, যে তোমাকে প্রথমেই প্রশ্নটা বুঝতে হবে। তো প্রশ্ন বোঝার জন্য তো আমি তো বুঝাবো, কিন্তু পরবর্তীতে যদি পরীক্ষার হলে যদি বুঝতে না পারো সেখানে কিন্তু আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না, তাই না? পরীক্ষার হলে কিন্তু তোমাকেই সফল হতে হবে এবং তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। তো তুমি প্রথমে হলো তুমি অ্যাকাউন্টেন্ট, তোমার পজিশনটা ঠিক করে দিলাম। দ্বিতীয় হচ্ছে যে তুমি সর্বদাই চিন্তা করবে যে সমস্ত লেনদেন, এই যে লেনদেনগুলো দেওয়া আছে এর মধ্যে দেখবে যে ব্যাংক কর্তৃক আমাদের কর্তৃক না, আমরা হচ্ছে প্রতিষ্ঠান, আমাদের দ্বারা সংগঠিত হয়েছে কি হয় না এটা ভাবার কোনো দরকার নেই, যে ওই লেনদেনটা ব্যাংক কর্তৃক সংগঠিত হয়েছে কিনা। ব্যাংক বলতে হচ্ছে তোমার অ্যাকাউন্টে ব্যাংকে ওই লেনদেনটা সংগঠিত হয়েছে কিনা। যেমন ধরো আমি যদি বাংলায় যদি বলি যে একজন দেনাদার ব্যাংকে টাকা সরাসরি জমা দিয়েছে, ব্যাংক বলতে কিন্তু তোমার অ্যাকাউন্ট, এটা কিন্তু ভেবে রাখো যে ব্যাংক বলতে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ নয়। ধরো সোনালী ব্যাংকের কথা বললাম, যে সোনালী ব্যাংকে তুমি যে ব্রাঞ্চে লেনদেন করো সেখানে ধরো যে 10,200 অ্যাকাউন্ট রয়েছে। তো 10,200 অ্যাকাউন্ট নিয়ে তো আমাদের কোনো কাজ না, আমাদের অ্যাকাউন্ট একটি মাত্র অ্যাকাউন্ট নিয়ে কাজ, সেটা আমাদের প্রতিষ্ঠানের সংক্রান্ত যে হিসাবটি রয়েছে সেই হিসাবটি নিয়েই কিন্তু আমাদের কাজ কিন্তু ওই বাকি 10,199 অ্যাকাউন্ট নিয়ে নয়, এটা তুমি চিন্তা করবে। আচ্ছা, তাহলে তোমাকে কিন্তু পজিশন ধরা দিলাম, তুমি হচ্ছে অ্যাকাউন্টেন্ট, তুমি চিন্তা করবে সর্বদাই আমাদের অ্যাকাউন্টটা নিয়ে ওই ব্যাংকে, আর ব্যাংক বলতে আমাদের ওই অ্যাকাউন্টটা তো, এবং ব্যাংক কর্তৃপক্ষ যা করেছে। তাহলে আমাদের অ্যাকাউন্টে ওই লেনদেনগুলোর ফলে, এই যে দেনাদারের কথা বললাম যে একজন দেনাদার ব্যাংকে সরাসরি 5,000 টাকা জমা দিয়েছে, তাহলে আমি বা তোমরা যারা আছো শিক্ষার্থী তারা চিন্তা করবে যে এই লেনদেনটা কি ব্যাংক কর্তৃক সংগঠিত হয়েছে কিনা, ব্যাংক কর্তৃক মানে আমার অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়েছে কিনা, সংগঠিত হয়েছে কিনা। তো তুমি যখন চিন্তা করবে যে হ্যাঁ দেনাদার তো আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তাহলে ব্যাংকে বেড়ে গেছে। তো ব্যাংকে যদি টাকা বেড়ে যায়, ব্যাংক বলতে কিন্তু আবার বলছে আমাদের অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেছে। এখন যদি আমরা ক্যাশবুকের পজিটিভ ব্যালেন্স নিয়ে যদি শুরু করি, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স নিয়ে জমা নিয়ে যদি শুরু করি, তাহলে একটি জিনিস খেয়াল রাখবে যে আমার অ্যাকাউন্টে যদি টাকা বেড়ে যায় আমি যোগ দিব, আমার অ্যাকাউন্টে যদি টাকা কমে যায় আমি বিয়োগ দিব। এটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। ওভারড্রাফট নিয়ে যদি শুরু হয় যে ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশবুক, তাহলে জাস্ট যে কথাটা বললাম, ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে আমি এখন বিয়োগ দেবো, উল্টা কাজটা করবো। ব্যাংকে যদি টাকা কমে তাহলে আমি বিয়োগ দিব। এই কথাটাই তুমি মনে রাখবে একটু, যে কোনো একটি লেনদেন ব্যাংক কর্তৃক সংগঠিত হওয়ার ফলে বা না হওয়ার ফলে আমার ব্যাংক অ্যাকাউন্টের উপর কী প্রভাব পড়েছে তা চিন্তা করতে হবে বা বিবেচনা করতে হবে। ব্যাংকে যদি টাকা বেড়ে যায় এবং ব্যাংকে যদি টাকা কমে যায়, তাহলে আমাদের নগদান বই অনুযায়ী পজিটিভ ব্যালেন্স নিয়ে যদি শুরু হয় তাহলে ব্যাংক যদি বাড়ে তাহলে যোগ, ব্যাংকে যদি কমে তাহলে বিয়োগ। আর নেগেটিভ ব্যালেন্স নিয়ে শুরু হলে ব্যাংকে, তাহলে আমরা ওই কাজগুলোকে আমরা যোগেরগুলো বিয়োগ করে দেবো আর বিয়োগেরগুলো যোগ করে দেবো। আর ঠিক ভাইসা ভার্সা যদি বলি যে ক্যাশবুক না নিয়ে যদি পাসবুক নিয়ে শুরু হয়, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেলে আমরা বিয়োগ করব, ব্যাংকে টাকা কমে গেলে আমরা যোগ করব। ব্যাংক বলতে আবারও বলছি আমাদের অ্যাকাউন্ট, আমাদের হিসাব। ব্যাংক বলতে সমগ্র ব্যাংক নয়। এই হলো বিষয়। আর লাস্টলি গিয়ে আমরা যেটা করব, আমি এটা নিয়ে বিস্তারিত পরবর্তী লেকচারে আরও কথা বলবো, এবং সর্বশেষ আমরা ব্যালেন্স বের করব। ব্যালেন্স কীভাবে বের করতে হয় সেগুলো আমি নেক্সট উইকেই করবো, আলোচনা করবো। আজকে শুধু এইটুকুই বলে রাখলাম যে আমাদের বই হচ্ছে 2টা। তো বইগুলার ব্যালেন্স হচ্ছে কেমন, আমি একটু পাশে দেখাই, যে আমি যদি ছোট্ট করে যদি একটু প্লাস মাইনাস দিয়ে যদি দেখাই, যে ধরো এটা হচ্ছে ক্যাশবুক, এটা হচ্ছে ব্যাংক বুক। তো ক্যাশবুকের যদি পজিটিভ ব্যালেন্স হয়, এটা প্লাস, এটা ক্যাশবুকের মাইনাস। আর
ব্যাংক বুকের হচ্ছে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। এই প্লাস মাইনাস দিয়ে কী বোঝানোর চেষ্টা করলাম? প্লাস মাইনাসের বিষয়টা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। ঠিক একই রকমভাবে আমরা বলছি ব্যাংক অনুযায়ী, ব্যাংক বই অনুযায়ী বা পাসবুক অনুযায়ী যদি জমাতিরিক্ত এবং ব্যাংক বুক অনুযায়ী জমা, এই জমা অর্থাৎ নগদান বইয়ের জমা অথবা ব্যাংকের জমাতিরিক্ত নিয়ে যদি কোনো অঙ্ক শুরু হয়, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেলে যোগ, ব্যাংকে টাকা বিয়োগ কমে গেলে বিয়োগ। আর যদি নগদান বই অনুযায়ী জমাতিরিক্ত এবং ব্যাংক অনুযায়ী যদি জমা নিয়ে যদি কোনো অঙ্ক শুরু হয়, এই যে এখানে শুরু হওয়ার বিষয়টা আলোচনা করছি, তাহলে ব্যাংকে টাকা বেড়ে গেলে বিয়োগ আর ব্যাংকে টাকা কমে গেলে যোগ। আজকে শুধুমাত্র যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই ব্যালেন্সটা বসানো এবং ব্যালেন্সে বসানোর ক্ষেত্রে এই যে পরবর্তীতে অ্যাড এবং লেস কোনগুলো করবো সেইটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তা আমি নেক্সট উইকে যেটা করবো, এই চার্টটাই থাকবে, সেটা এই প্লাস মাইনাসের পাশাপাশি আমি আরও কিছু লেনদেন লাগবে এবং কীভাবে, যেহেতু আমি এখানে ক্যাশ বুকের জমা নিয়ে অঙ্কটা দেখাচ্ছি অর্থাৎ এইটা নিয়ে দেখাচ্ছি, এই পজিশন ধরাটা কিন্তু খুব বেশি জরুরি। এই পজিশন নিয়ে আমি নেক্সট উইকে কথা বলবো। তো যাই হোক, সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, আমার জন্য প্রার্থনা করবে যাতে আমি সুস্থ থাকি এবং তোমাদের সাথে যাতে আরও বেশি বেশি করে এই সমস্ত ক্যারিয়ার, তারপরে জীবনযাপন, জীবনযাত্রা, স্বাস্থ্য এবং এই লেখাপড়া নিয়ে আমরা আরও বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারি। আমরা কথা বলবো, আমাদের সাথে ভবিষ্যতে সুস্থ থাকলে কলেজে দেখা হবে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকবে যাতে পরবর্তী লেকচার আমি দিতে পারি। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।